বৌদি, তুমি সারাক্ষণ মোবাইলে কি দেখো আমাকেও একটু বলো না। আর তুমি সারাক্ষণ হেডফোন লাগিয়ে রাখো কেন? তুমি তো আমার সঙ্গে কথাই বলো না, গল্পই করো না। আমাকেও বলো তুমি কি দেখছো। আমি ব্ল্যাক পিঙ্কের মিউজিক শুনছি। তুমি শুনেছো ব্ল্যাক পিঙ্কের মিউজিক? না বৌদি, আমি তো ব্ল্যাক পিঙ্কের নামই শুনিনি, তোমার কাছেই আজ প্রথমবার শুনলাম। ব্ল্যাক পিঙ্কটা কি গো? ব্ল্যাক পিঙ্কের নাম শোনোনি? কি বলছো? তুমি কলেজে পড়ছো আর তুমি ব্ল্যাক পিঙ্কের নাম শোনোনি? না তো বৌদি, শুনিনি। ব্ল্যাক পিঙ্ক সাউথ কোরিয়ার একটা মিউজিক ব্যান্ড। এখানে 4টে মেম্বার আছে। এরা তো পুরো ওয়ার্ল্ড ফেমাস। আমাদের তো একটা ব্লিঙ্ক বলে গ্রুপও আছে। এই ব্লিঙ্কটা কি গো বৌদি? যারা ব্ল্যাক পিঙ্কের ফ্যান তাদেরকে ব্লিঙ্ক বলে। ব্ল্যাক পিঙ্কের প্রতি নিপার ইন্টারেস্ট জাগে, তাই নিপা নিজের ঘরে চলে যায় এবং সেখানে বসে ব্ল্যাক পিঙ্কের মিউজিক দেখতে থাকে এবং তার খুব ভালো লেগে যায়। তখন থেকে সে ব্ল্যাক এবং পিঙ্ক ড্রেস ছাড়া আর কিছুই পরতো না। মা, এই দেখো আমি আর বৌদি শপিং করে নিয়ে এসেছি, দেখো তো কেমন হয়েছে জিনিসগুলো। কই দেখি দেখি কি কিনেছিস? ও মা, এ তো দেখছি সব পিঙ্ক আর ব্ল্যাক কালারের ড্রেস। আর কি অন্য কোনো কালার নেই রে নাকি বাজারে? তুই তো আগে এরকম পিঙ্ক কালারের ড্রেস পরতিস না। মা, তুমি বুঝবে না, আমরা ব্লিঙ্ক, তাই আমরা ব্ল্যাক আর পিঙ্ক কালারের ড্রেসই পরি, তুমি এসব বুঝবে না। চলো চলো বৌদি, ঘরে যাই, আজকে আবার একটা ব্ল্যাক পিঙ্কের লাইভ আছে। লাইভ আছে? ভাগ্যিস বললে তুমি, আমি তো জানতেই পারিনি আজকের লাইভের কথা। চলো চলো তাহলে দেখি দুজনে মিলে। এ কি রে বাবা, এদের আবার কি হলো? কি সব ব্লিঙ্ক লিঙ্ক এসব বলছে? আবার দেখলাম শুধু ব্ল্যাক আর পিঙ্ক কালারের জামা কাপড় কিনে নিয়ে এসেছে। কি যে করছে এ মেয়ে দুটো, আমি কিছুই বুঝতে পারছি না। বৌমা, নিপা, একটু ভাতটা দেখিস, আমি সানে গেলাম। নিপার মা স্নানে চলে গেল। যথারীতি রিম্পা এবং নিপা দুজনে মিলে ব্ল্যাক পিঙ্কের লাইভ দেখতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর নিপার মা একটা পোড়া দুর্গন্ধ পেয়ে বাথরুম থেকে তড়িঘড়ি বেরিয়ে এলো। কিচেনে এসে দেখলো সমস্ত রান্না পুড়ে গেছে। সে গেল ভীষণ রেগে। রেগে গিয়ে নিপা আর রিম্পাকে ডাকাডাকি করতে শুরু করলো, কিন্তু তারা কিছুই শুনলো না। তাই রেগে গিয়ে নিপার মা নিপার রুমে গেল। সেখানে গিয়ে দেখলো নিপা আর রিম্পা দুজনে মিলে খুব হাসাহাসি করছে আর খুব লাউড মিউজিক বাজাচ্ছে। নিপা, বৌমা, এগুলো কি হচ্ছে? কি কোনো ভদ্রবাড়ির মেয়ে বউ এরকম করে? তোমরা মিউজিক শুনছো ঠিক আছে, কিন্তু এত লাউডলি মিউজিক শুনছো কেন? পাড়া প্রতিবেশীর লোক হাজির হয়ে যাবে তো। আর বৌমা, তোমাকে না বলে গেছিলাম ভাতটা বসিয়ে যাচ্ছি, একটু দেখে নিও। কোথায়? ভাত তো পুড়ে গেল। আর নিপা, তোর সারাদিন পড়াশুনো নেই, তুই সমানে এরকম ফোন নিয়ে গান শুনে যাচ্ছিস। বৌমা, এই তোমার পাল্লায় পড়ে আমার মেয়েটা গোল্লায় গেল। আমার মেয়েটা পড়াশুনোয় কত ভালো ছিল, সারাদিন পড়াশুনো নিয়ে থাকতো, তুমি কি যে ওর মাথায় ঢোকালে কে জানে। অনেক কথা শুনিয়ে নিপার মা ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু তাতেও নিপা এবং রিম্পার কোনো কিছু যায় আসলো না। প্রত্যুষ, তোর বোনের জন্য একটা ভালো ছেলের সন্ধান কর তো বাবা, আমার আর ভালো লাগছে না। তোর বোনের একটা বিয়ে দেব। সারাদিন ধরে বৌমার সঙ্গে কি যে করে, কি সব মিউজিক শোনে জোরে জোরে, আর সারাদিন ব্ল্যাক পিঙ্ক ড্রেস পরে ঘুরে বেড়ায়। সারাদিন মোবাইল নিয়ে থাকে, কাউকে কিচ্ছু বলা যায় না। একটা কোনো কাজে মন নেই এদের, জানিস পড়াশুনোটা লাটে উঠিয়ে দিয়েছে। বৌমার অবস্থাও একই রকম। তুই একটু বুঝিয়ে বলিস বৌমাকে, কি করছে না করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই একটু দেখ বাবা। ঠিক আছে মা, আমি আজকে রিম্পার সাথে কথা বলবো। আর আমার এক কলিগের ভাই আছে, ছেলেটি খুবই ভালো, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, কিন্তু দেশের প্রতি এত টান যে ওখানকার চাকরি না করে এখানে নিজে একটি কোম্পানি খুলেছে এবং খুব ভালো রোজগার করছে। দেখি আমি একবার আমার কলিগকে বলে দেখব। ঠিক আছে বাবা, দেরি করিস না, তুই একটু কথা বল। আমি আর বেশি দেরি করতে চাই না। কিছু অঘটন ঘটে যাওয়ার আগেই আমাকে মেয়ের একটা সদ্গতি করে দিতেই হবে। আর তুই বৌমাকে বোঝা, ওরা গান শুনছে এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওরা যে সমস্ত কিছু ভুলেই যাচ্ছে সারাদিন, এইভাবে কোনো জিনিস নিয়ে পড়ে থাকা একদমই ভালো না। তুই একটু বোঝা বাবা। কি ব্যাপার রিম্পা, মা এসব কি বলছে? তুমি নাকি বাড়ির কোনো কাজই করো না, কোনো কিছুর দিকে কোনো খেয়ালই রাখো না? এসব কি হচ্ছে? নিজে তো কিছু একটা করতে পারো, আর বোনের মাথায় এসব কি ঢোকাচ্ছ সারাদিন? তোমার মা তোমার কাছে আমার নামে নালিশ করেছে? মানে সত্যি কি বলবো, আমার কিছু বলারই নেই। উনি তো আমাকে নিজেই বলতে পারতেন, তোমাকে দিয়ে বলানোর কোনো দরকার ছিল না। আর তুমি তো জানো আমি ব্ল্যাক পিঙ্কের ফ্যান। এসব তো জেনেই বিয়ে করেছিলে তুমি আমাকে, তাহলে আজকে তুমি আপত্তি করছো কেন? তোমার বোনের মাথায় আমি কেন ঢোকাতে যাব? তোমার বোন যথেষ্ট ম্যাচিওর, তাই ওর নিজস্ব মতামত থাকতেই পারে। হ্যাঁ আমি জানি তুমি ব্ল্যাক পিঙ্কের ফ্যান,
কিন্তু তার মানে তো এই না যে তুমি সারাদিন ওদেরকে নিয়ে পড়ে থাকবে। আর কী সব শুরু করেছো? এত লাউড মিউজিক বাজাচ্ছ, নাচছো, গাইছো, রাস্তাঘাটে রিলস বানাচ্ছ, এতে করে আমাদের সম্মান কোথায় যাচ্ছে একবার ভেবে দেখেছো? যাই হোক, আমি আমার বোনের জন্য একটি ভালো ছেলেকে দেখেছি। আমি কালকে কথা বলবো অফিসে গিয়ে, তুমি বোনকে বলে দিও। শোনো নিপা, আমি তোমার জন্য সবার কাছ থেকে অনেক কথা শুনেছি, আর কথা শুনতে পারছি না। তোমার দাদা কালকে আমাকে অনেক কথা শুনিয়েছে তোমার জন্য। তাই তুমি কি করবে না করবে তুমি নিজে ভেবে দেখো। তোমার দাদা একটি ছেলের সন্ধান নিয়ে এসেছে তোমার বিয়ের জন্য। ছেলেটি এমনিতে খুব ভালো, বিদেশে পড়াশোনা করেছে, এখানে নিজস্ব অফিস আছে। তোমার দাদা কথা বলবে ওদের সাথে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই মাসের শেষের দিকে হয়তো তোমার বিয়ে দিয়ে দেবে। কিন্তু বৌদি, আমি তো তোমার ব্লিঙ্ক গ্রুপের একজন মেম্বার মনোজকে ভালোবেসে ফেলেছি। তাছাড়া আমার মনোজের সঙ্গে সমস্ত কথা হয়ে গেছে। ও তো 1 বছরের মধ্যে সাউথ কোরিয়া চলে যাচ্ছে। তুমি নিশ্চয়ই চেনো মনোজকে। মনোজ? ও সাউথ কোরিয়া যাচ্ছে? কিন্তু এরকম তো কোনো কথা শুনিনি আমি। হয়তো তোমাদের সব ফ্রেন্ডসদেরকে বলেনি সারপ্রাইজ দেবে বলে। কি ব্যাপার হলো এটা? আমরা ছোটবেলা থেকে মনোজকে যা চিনি তাতে করে তো মনোজ সাউথ কোরিয়া যাওয়ার ছেলে নয়। এমন তো কিছু কাজ করেনি, আর তো পড়াশোনাতেও সেরকম একটা ভালো না। ব্যাপারটা কি দেখতে হচ্ছে একবার। এই বলে রিম্পা মনোজের সমস্ত খোঁজ খবর নিতে শুরু করলো, কিন্তু সেটা গোপনে, নিপাকে না জানিয়ে। কেননা নিপা যদি এখন জানতে পারে তাহলে সে হয়তো আর কাউকেই বিশ্বাস করবে না। তাই সে সমস্ত খোঁজ খবর নিয়ে জানতে পারলো মনোজ নিপাকে ঠকাচ্ছে। কেননা রিম্পার শ্বশুরবাড়ির অবস্থা খুব ভালো ছিল, তাই মনোজের লোভ ছিল নিপার সম্পত্তির ওপর। এই সমস্ত কিছুই রিম্পা জানতে পেরে গেছিল দেখাশুনোর আগের দিন। বৌদি, আমি তোমাকে বলেছিলাম যে আমি মনোজকে ভালোবাসি, তাই আমি এখানে একদম বসবো না। তুমি দাদাকে বলে দাও, ওদেরকে আসতে বারণ করো। তুমি একবার দেখো তো, আর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন কি করে বারণ করবে ওদেরকে আসতে বলো তো তোমার দাদা? তারপর না হয় তুমি কি করবে না করবে ভেবে দেখবে। যথারীতি ছেলেপক্ষ নিপাকে দেখতে এলো এবং নিপাকে দেখে তাদের খুব পছন্দ হলো, তাই তারা পাকা কথাও দিয়ে গেল। দাদা, বৌদি, মা, আমি কিন্তু এই ছেলেকে একদমই বিয়ে করব না। আমি বৌদিকে অনেকবার বলেছিলাম যে আমি মনোজকে বিয়ে করতে চাই। বিয়ের পর আমরা সাউথ কোরিয়া চলে যাব। মনোজ আমার সমস্ত ইচ্ছে পূরণ করবে বলেছে। আফটার অল আই এম এ ব্ল্যাক পিঙ্ক লাভার। তাই আমি একদম এই ছেলেকে বিয়ে করব না। নিপার কথা শুনে নিপার মা গেল ভীষণ রেগে। তারপর রিম্পা মনোজ সম্পর্কে সমস্ত তথ্য নিপাকে জানালো এবং প্রমাণও দিল। নিপা সমস্ত শুনে খুব কষ্ট পেল, সে কান্নাকাটিও করতে লাগলো। দেখেছিস তো নিপা, এই জন্যই তো তোকে বলতাম সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করিস না, নিজের চোখটা সবসময় খোলা রাখবি। এটা তো ভাগ্যিস তোর বৌদি সমস্ত খোঁজ খবর নিয়েছিল, তাই এই যাত্রায় তুই বেঁচে গেলি। না হলে ওই ছেলে না জানি আমাদের কি ক্ষতি করতো। কিন্তু মা, ওই ছেলে এসেছিল বলেই না নিপা খারাপ ভালোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলো। তাহলে আমরা এখন তুহিনের বাবা মার সঙ্গে কথা বলি আর বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। নিপা শোনো, তোমার দাদা আর আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তোমার বিয়ের পর আমি, তোমার দাদা, তুহিন আর তুমি এই 4 জন মিলে সাউথ কোরিয়া ট্রিপে যাব এবং ব্ল্যাক পিঙ্কদের সঙ্গে দেখাও করব, ওকে? নিপা শুনে খুব আনন্দ পেল এবং তারা সবাই বলে উঠল, আফটার অল উই অল আর ব্ল্যাক পিঙ্ক লাভার। মা, দেখেছেন আপনার ছোট ছেলে আর ছোট বৌমার কাণ্ড কারখানা? যেদিন থেকে আপনার ছোট বৌমা বাড়িতে এসেছে সেদিন থেকে আপনার ছোট ছেলে তো বইয়ের পিছনই ছাড়ছে না। বাবারে বাবা, আপনার ছোট বৌমা না হয় চাকরিই করে, আমরা না হয় ঘর সংসার সামলাই, তাই বলে আপনার ছোট ছেলে সারাক্ষণ বইয়ের পিছনে পিছনে ঘুরে বেড়াবে? আগে তো আপনাকে কত জায়গায় ঘুরতে নিয়ে যেত, কিন্তু যবে থেকে আপনার ছোট বৌমা বাড়িতে এসেছে সেদিন থেকে তো আপনার ছেলে আর আপনাকে পাত্তাই দেয় না। আর আপনার ছোট বৌমাই বা কেমন ভাবুন তো, ও তো বুঝিয়ে বলতে পারে আপনার ছোট ছেলেকে। আরে না না বড় বৌমা, তুমি ভুল করছো। আসলে ছোট ছেলে আর ছোট বৌমা দুজনেই একই কোম্পানিতে চাকরি করে, তাই হয়তো দুজনে সারাক্ষণ একসঙ্গে থাকে। আর তাছাড়া ওদের সময়ই বা কোথায় বলো? আর এই রবিবারই তো ছোট ছেলে বলছিল কোথাও ঘুরে আসবো নাকি। আমি বললাম এত গরমে আর যাব না বাবা। আপনার ছোট বৌমা এসে আপনাকেও বশ করে নিল? তাহলে বোধহয় আমিই খারাপ, আমিই বোধহয় বুঝতে পারছি না। ঠিক আছে, আপনাদের যা মনে হয় তাই করুন, আপনাদের আফটার অল মা ছেলের ব্যাপার। মা, আমি অফিসে চলে গেলাম, আজকে একটু ফিরতে লেট হবে। আসলে অফিসে একটা পার্টি আছে, আমরা দুজনেই ওই পার্টিটা অ্যাটেন্ড করব, তাই একটু ফিরতে লেট হবে। আপনার ছেলে অফিসে বেরিয়ে গেছে, আজকে আসলে ওর খুব সকাল সকাল একটা কল ছিল, তাই ওকে বেরোতেই হয়েছে। আর মা, আপনাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেছি, ঢাকা দেওয়া আছে টেবিলে, আপনি সময় মতো খেয়ে নেবেন। আর সময় মতো কিন্তু ওষুধটাও খেয়ে নেবেন, আপনার কিন্তু প্রেসার খুব আপ ডাউন করছে কদিন ধরে।
আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, আমি ওষুধ খেয়ে নেব, তুমি চিন্তা করো না। যাও, তুমি অফিসে যাও। কিন্তু তুহিন আমাকে একবারও না বলেই চলে গেল। যাই হোক, তাড়াহুড়ো ছেলে হয়তো বেরিয়ে গেছে। যাও, তুমি সাবধানে যাও। ছোট বউ অফিসে চলে গেল। তারপর মীনাক্ষী দেবীর বড় বউ বলল, দেখলেন তো মা, দেখলেন আপনার ছোট ছেলের কাণ্ড কারখানা। আগে তো আপনাকে না বলে বাথরুমেও যেত না, আর এখন কিনা অফিসে চলে গেছে আপনাকে না জানিয়েই। ঠিক আছে, আমার কথা তো আপনার খারাপ লাগে, আপনি নিজেই ব্যাপারটা বিচার বিবেচনা করে দেখবেন। আপনার ছোট বৌমা খাবার বানিয়ে দিয়ে গেছে, চলে আসুন, খেয়ে নেবেন। বড় বৌমাকে তো আমি বললাম ঠিক আছে, কিন্তু আমিও এই ব্যাপারটা কয়েকদিন ধরেই লক্ষ্য করছি। আমার ছেলেটা কেমন যেন পাল্টে যাচ্ছে। আর আজকে তো আমি অবাক হয়ে গেলাম, আমার ছেলে আমাকে না বলে অফিসে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, ছেলের সঙ্গে একবার কথা বলে দেখতে হবে। এরকম ভাবে কিছুদিন কাটতে লাগলো। তুহিন এবং রিম্পার অফিসের ব্যস্ততা খুবই বেড়ে গিয়েছিল, তাই তারা দুজনে একদমই বাড়িতে টাইম দিতে পারতো না। কিন্তু রিম্পা যতটা সম্ভব চেষ্টা করত বাড়ির সব কিছু কাজ করে যাওয়ার। এরকমই একদিন, মা, আমার আজকে খুব লেট হয়ে গেছে, আমি বেরিয়ে গেলাম। তুহিন, তুমি কি এখন বেরোবে না একটু পরে বেরোবে? আমার আজকে জরুরি একটা কাজ আছে, আমাকে তাই এক্ষুনি বেরিয়ে যেতে হবে। আরে বৌমা, আসতে যাও, এত তাড়াহুড়ো করো না। আর টিফিন নিয়েছো? টিফিন টিফিন কি করে নেবে? ও তো ব্রেকফাস্টই বানায়নি আজকে। আমি আছি, বাড়ির কাজের মাসি, আমিই সমস্ত কিছু বানাবো। আপনার ছোট বৌমা চাকরি করে বলে কথা, আর আপনার ছোট বৌমা খাবার দাবার বানাবে? ও তো সকালবেলা অফিসে চলে যায় আর সন্ধেবেলা বাড়ি ফেরে। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এসব খেয়াল রাখার কি দরকার আছে ওর? বৌদি, তুমি কেন সবসময় ঝামেলা করো? রিম্পা তো যতটা সম্ভব সমস্ত কাজ করার চেষ্টা করে। ও তো প্রতিদিনই ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে যায়, আর রাতে যা খাবার বানানো হয় সেটাও তো ওই বানায়। আর তাছাড়া বড় বৌদি, তোমাকে তো সমস্ত কাজ করতে হয় না। আমাদের বাড়িতে দুটো কাজের লোক আছে, তুমি শুধু একটুখানি দুপুরবেলা খাবার বানাও, সেজন্য তুমি এত কথা শোনাচ্ছ? দেখুন মা, দেখুন, ভাই এখন আমাকে কথা শোনাচ্ছে। সেই 5 বছর বিয়ে হয়ে এসেছে আমার, তখন থেকে আমি তুহিনকেই ভাই বলে ভেবে এসেছি। আর আজকে দেখুন, ওর বউকে বাঁচাতে ও কত কিছুই না বলছে। আমি নাকি সারাদিন কোনো কিছুই কাজ করি না, আপনার ছোট বৌমাই নাকি সমস্ত কাজ করে। আমার আর কিছু বলার নেই, আমার তো কোনো সংসারে অবদানই নেই। তাহলে আমি না হয় বাপের বাড়ি চলে যাই। এমনিতেও আমার মা কদিন ধরেই অসুস্থ, আমাকে ডাকছে। কিন্তু আমি সংসারে কাজের চাপে যেতে পারছি না মায়ের কাছে। এখন যখন আপনার ছোট বৌমা চলে এসেছে, সবকিছু সামলে নিচ্ছে, তখন না হয় আমিই বাপের বাড়ি চলে যাই, তাহলেই বোধহয় আপনাদের শান্তি হবে। বৌদি, শুধু শুধু তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে এভাবে কিছুই বলতে চাইনি। আমি তো তোমাকে শুধু বলেছি যে রিম্পা কি করে আর তুমি কি করো। তুহিন, তুই কি ভুলে গেছিস কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়? ও তোর বড় বৌদি, ভুলে যাস না। সম্মান না দিতে পারিস, অসম্মান করবি না। আমি কিন্তু আমার বাড়ির বউদেরকে যথেষ্ট সম্মান দিই। আর কথা বাড়াস না, যা তোরা অফিসে চলে যা। তুহিন এবং রিম্পা দুজনে অফিসে চলে গেল। অনামিকা নাটক করে চোখের জল ফেলতে লাগলো, আর রিম্পার নামে শাশুড়িকে উস্কাতে শুরু করলো। তুহিনের মা অনামিকার উস্কানিতে একটু একটু প্রভাবিত হতে শুরু করলো। এরকম ভাবে একদিন অনেক রাতে তুহিন এবং রিম্পা অফিস থেকে ফিরলো। তুহিনের মা তাদের জন্য ওয়েট করছিল। বৌমা, তুহিন, চল সবাই মিলে খেয়ে নি। এত দেরি হলো কেন তোদের? এত দেরি হলো দেখে আমি ভাবলাম আমি ওয়েট করি তোদের জন্য। তোরা একলা কেন খাবি? আমি তোদের সঙ্গে খাবো। কিন্তু মা, আমরা তো খেয়ে এসেছি। আসলে আজকে আমাদের একটা মিটিং ছিল, ওখানে খাওয়া দাওয়া হয়েছে, তোমাকে বলা হয়নি। আমি ভাবলাম তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। আর তুমি এত রাত পর্যন্ত জেগে আছো কেন মা? এমনিতেই তোমার শরীরটা খারাপ, তার উপর তুমি আবার রাত জেগে শরীর খারাপ করছো কেন? তুমি খেয়ে নাও, আমি খুব টায়ার্ড হয়ে গেছি, আমি রুমে গেলাম। তুহিনের মায়ের খুব খারাপ লাগলো, কিন্তু সে মুখে কিছু বলল না। রিম্পা ব্যাপারটা বুঝতে পারলো। সে তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে শাশুড়ি মাকে বলল, মা, আমি বুঝতে পারছি আপনার খারাপ লেগেছে। আপনি খেতে বসুন, আমি আপনাকে সার্ভ করে দিচ্ছি। আসলে মা, মিটিংটা হঠাৎ করে ফিক্স হয়ে গিয়েছিল, আর ওনারা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে ফেলেছিলেন, তাই আপনাদেরকে আর ফোন করে জানানোর সময় পাইনি। হ্যাঁ বৌমা, তোমরা ব্যস্ত মানুষ। আমারই বয়স হয়েছে এখন, তাই সংসারে ভ্যালুও কমে গেছে। আগে তো আমার ছেলে আমাকে না জানিয়ে কোনো কিছুই কাজ করতো না। এখন তুমি আসার পর থেকে ও আমাকে আর কিছুই জানায় না। তুমিই হয়তো বারণ করেছো। ঠিক আছে, তোমাকে আর দরদ দেখাতে হবে না। যাও, তুমি নিজের রুমে যাও, রেস্ট করো। তোমাদের তো আবার কালকে সকালে বেরোনো আছে। আমি বয়স্ক মানুষ, খেয়ে দিয়ে ঠিক চলে যাব। বড় বৌমা অনেকবার বলেছিল আমাকে খেয়ে নেওয়ার জন্য, আমিই খাইনি, ভেবেছিলাম তোমাদের সাথে খাবো। রিম্পা আর কিছুই বলতে পারলো না, সে রুমে চলে গেল।
পরদিন সকালবেলা রিম্পা এবং তুহিন অফিস যাওয়ার পর তুহিনের মা বড় বৌমাকে ডেকে বলল, বড় বৌমা, তোমার কথাই ঠিক ছিল। আমার ছোট খোকা সত্যি সত্যি বদলে গেছে। ও এখন আর আমাকে সেরকম একটা ভালোবাসে না। বই এখন ওর জীবনের আসল। যাক মা, আপনি না হয় দেরিতে হলেও বুঝলেন। দেখলেন তো, আমি এতদিন আপনাকে বলছিলাম যে আপনার ছোট বৌমা আপনার ছোট ছেলেকে পুরোপুরি বশে করে নিয়েছে। এই তো সেদিন আপনার ওষুধ পর্যন্ত আপনার ছোট ছেলে নাকি আনতে ভুলে গেছিল। তারপর আমি আবার ভোলাকে দিয়ে ওষুধ নিয়ে আসা করালাম। আমাদেরও তো নতুন বিয়ে হয়েছিল, কই আমাদের কাছ থেকে আপনি এরকমের ব্যবহার পেয়েছেন? না বৌমা, এরকম ব্যবহার কখনো পাইনি। কালকে রাতে আমি রাত 12টা পর্যন্ত ওয়েট করছিলাম ছেলে আর বৌমার সাথে খাবো বলে, কিন্তু ওরা যে খেয়ে এসেছে সেটা আমাকে নাকি ওরা বলতেই ভুলে গিয়েছিল। এখন বোধহয় আমার প্রয়োজন ফুরিয়েছে। যাই হোক বড় বৌমা, আমার ছোট ছেলেকে তুমি যে কোনো প্রকারে আমার কাছে এনে দাও। আপনাকে ওইসব কথা একদম আর চিন্তা করতে হবে না। আপনার কাছ থেকে যখন পারমিশন পেয়ে গেছি, তখন আপনার ছোট বৌমাকে কিভাবে জব্দ করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। সেদিনের পর থেকে অনামিকা বিভিন্নভাবে রিম্পাকে হেনস্থা করতে শুরু করে। আর রিম্পার শাশুড়ি মাও অনামিকাকে কিচ্ছু বলতো না, বরং তাকে মদত দিত এরকম করার জন্য। একদিন অনামিকা প্ল্যান করলো রিম্পার ক্ষতি করবে। সেই জন্য অনামিকা কিচেনের মেঝেতে তেল ঢেলে রেখে দিল রিম্পা ঠিক বাড়ি থেকে অফিসে যাওয়ার টাইমে। কই রে ছোট, তোর তো দেরি হয়ে যাচ্ছে, তুই যা অফিসে চলে যা। আর দেখ, কিচেনের টেবিলে খাবারটা রাখা আছে, ওখান থেকে খাবারটা নিয়ে চলে যা। বৌদি, তুমি আমার প্লিজ খাবারটা এনে দাও না একটু, আমার খুব দেরি হয়ে গেছে। দেখো এখনো আমি কলে আছি, প্লিজ খাবারটা এনে দাও। অনামিকা পড়ল মহা বিপদে। যেহেতু অনামিকা জানতো যে সে কিচেনের মেঝেতে তেল ঢেলে রেখেছে, তাই সে কিছুতেই কিচেনে যেতে চাইছিল না। হঠাৎ করেই তাদের এই সমস্ত কথা শুনে তুহিন গেল কিচেন থেকে খাবার নিয়ে আসতে। আর যেহেতু তুহিন জানতো না যে কিচেনের ফ্লোরে তেল ঢালা আছে, তাই তুহিন তেলের মধ্যে পা দিতেই পা পিছলে একদম পড়লো মাটিতে। ওরে বাবা, এটা কি ছিল কিচেনের ফ্লোরে? আমার তো মনে হয় কোমরটাই ভেঙে গেল। আমি আর মনে হয় কোনোদিন হাঁটাচলা করতে পারবো না। সবাই দৌড়ে কিচেনে এলো তুহিনের আওয়াজ পেয়ে। কি হলো বাবা, তুই পড়ে গেলি কি করে? ওঠ ওঠ, আস্তে আস্তে ওঠ। হায় ভগবান, এ কি হলো আমার ছেলেটার সাথে? বৌমা, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, আমার ছেলেটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই বলে তারা তড়িঘড়ি তুহিনকে নিয়ে হসপিটালে চলে গেল। পড়ে গিয়ে তুহিনের পা ভেঙে গিয়েছিল। যেহেতু ডক্টর পায়ে প্লাস্টার করে দিল, তাই 1 মাস বেড রেস্ট দিল তুহিনকে। কয়েকদিন পর তুহিনকে তারা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এলো। আমি আপনাদের কাছে একটা কথা স্বীকার করতে চাই আজকে। আসলে তুহিনের এই অবস্থার জন্য আমিই দায়ী। কি বলছো বড় বৌদি, তুমি কি করেছো? আসলে আমি তোমাকে হেনস্থা করব বলে কিচেনের ফ্লোরে তেল ঢেলে রেখেছিলাম। আমি ভেবেছিলাম টিফিনটা নিতে হয়তো তুমিই কিচেনে ঢুকবে, আর তুমি পা পিছলে পড়বে, আর তাতে করে তোমার পা ভাঙবে, আর তোমার অফিসে যাওয়াও ঘুচে যাবে। কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারিনি যে তুহিন ওখানে চলে যাবে। আমি আটকাতে যাওয়ার আগেই তুহিন ওখানে ঢুকে পড়ে এবং পড়ে যায়। বড় বৌমা, এটা তুমি খুব অন্যায় করেছো। তোমার উস্কানিতে আমি দিনের পর দিন ছোট ছেলে আর ছোট বৌমাকে কতই না অপমান করেছি। আমি ভেবেছিলাম হয়তো আমার ছেলে আর বৌমা পাল্টে গেছে, আর তুমি এতবার করে আমাকে দিনের মাথায় বলতে যে আমার ছোট ছেলে আর ছোট বৌমা পাল্টে গেছে, যে আমি তোমার কথায় ধীরে ধীরে প্রভাবিত হতে শুরু করি। মা, তুমি এরকমটা কেন ভাবছো যে আমি বিয়ে করেছি মানে আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেছি? তুমি যেমন আমার মা, মাই থাকবে, তোমার জায়গা কেউ নিতে পারবে না। আর বড় বৌদি, তোমাকে তো আমি আমার দিদির মতো ভাবি। তুমি কেন এরকমটা করতে গেলে? আর রিম্পা তো তোমাদের কথা সব সময় ভাবে, যাতে করে আমাদের সংসারে সচ্ছলতা থাকে। সেই জন্য ও আমার সাথে দিন রাত পরিশ্রম করে। কবেই আমি বাইরে যাওয়ার অফার পেয়েছিলাম, কিন্তু রিম্পা নিজেও প্রমোশন নেয়নি, আমাকেও প্রমোশন নিতে দেয়নি। কেননা রিম্পা চেয়েছিল সবার সাথে একসাথে মিলে মিশে থাকতে। বৌদি, আমি তোমাদের সবাইকে খুব ভালোবাসি। তোমরা যাতে করে ভালো থাকো আমি সেটাই সবসময় চাই, তাই আমাকে ভুল বুঝো না। আমি জানি তুমি যেহেতু হাউসওয়াইফ, তাই তোমার বাড়িতে থাকতে থাকতে মাঝে মাঝে খুব বোরিং লাগে। তাই আমার মনে হয় তুমিও একটা কিছু কাজ করো, তাতে করে তোমার মনটাও ভালো থাকবে, আর তুমি একটু বাইরেও বেরোতে পারবে। আসলে বাড়িতে থাকতে থাকতে তোমার মনে হয় মনের অবস্থা খুব একটা ভালো নেই। তাছাড়া দাদাও থাকে বাইরে, সেই জন্য তুমি আরো একা হয়ে পড়েছো, আমি বুঝতে পারছি। রিম্পা, তোমার মন অনেক বড়। আমি সত্যিই তোমাদের সঙ্গে খুব অন্যায় করেছি। আসলে আমি নিজে আমার হাজবেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে পারি না বলে আমার খুব আফসোস হয়। সেই থেকেই আমার মনে এত ক্ষোভ জন্মায়। সেই জন্য আমি তোমাদের ক্ষতি করার চেষ্টা করি।
পারলে সবাই তোমরা আমাকে ক্ষমা করো। এইভাবে অনামিকা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, আর রিম্পা আর তুহিন সবাইকে ক্ষমা করে দেয়। তারপর তারা সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে আসে। ধন্যবাদ।